ওয়েলকাম টু আওয়ার নিউ পডকাস্ট চ্যানেল কথা ও কানেকশন ক্লিপস। এখানে বড় বড় ভিডিওগুলোকে ছোট ছোট ভিডিওতে আপলোড করা হয়। কথা ও কানেকশন যারা আপনারা দেখছেন তাদের রিকোয়েস্ট করব যে এই চ্যানেলও সাবস্ক্রাইব করবেন, আর এখান থেকে আপনারা ছোট ছোট ভিডিওগুলোকে জানতে পারবেন। তো দেখতে থাকুন, জানতে থাকুন, সঙ্গে থাকুন। এটা বেসিক্যালি আমাদের লকডাউনের টাইমে, মানে 2020 সালে যখন পুরো কোভিড চারিদিকে সবকিছু বন্ধ, সেই সময় বাকি আর 5টা মধ্যবিত্ত ফ্যামিলির মতো আমাদেরও ফ্যামিলিতে একটা ক্রাইসিস মোমেন্ট চলে এসেছিল। তো ডেফিনেটলি নিজেকে তো শেষ করাটা উপায় হয় না কখনোই, তো ঘুরে দাঁড়াতে হতো। তো আমাদের কাছে, আমি তখন চাকরি করছি, বোন তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, আর আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, বাবা মা ভাই বোন ব্যাস 4 জন। তো ওই টাইমে একটা এমন সিচুয়েশন চলে এসেছিল যে আমি যেখানে জব করতাম সেখানে আমার স্যালারি হাফ হয়ে যায়। তো এরকম প্রচুর জায়গায় হচ্ছিল, ইভেন অনেকের চাকরি চলে গেছে। আচ্ছা, আপনি জব করতেন? আমি জব করতাম, আমি 9 বছর জব করেছি পুরো ইঞ্জিনিয়ারিং। কিসে? আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই ছিলাম। আচ্ছা। তো আমি বোন দুজনেই বাই প্রফেশন আগে ইঞ্জিনিয়ার ছিলাম, তা এখনো আছি ভেতর থেকে অবশ্যই। তো ওই টাইমে অনেকে চাকরি চলে গেছে, সেই জায়গায় যে আমাদের চাকরি যায়নি সেটাই আমাদের অনেক ভালো। কলকাতাতেই জব করতেন? কলকাতাতেই জব করতাম, এবং একটা ভালো রেপুটেড কোম্পানিতেই জব করতাম আমার ফিল্ডে, এবং ভালো পজিশনেই ছিলাম তখন। এবং সেই জায়গা থেকে যখন স্যালারিটা হাফ হয়ে যায়, তো বাকি জিনিস তো হাফ হয়নি, কারণ হোম ইএমআই ছিল, বাড়ির একটা চালানোর খরচা, বিশেষ করে বোনের তখন বিটেক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার একটা ওই ইয়ারে ভর্তি হওয়ার ব্যাপার ছিল। তো হিউজ মানে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া মানে প্রচুর। আর ওই টাইমে সরকারির চান্সটা চলে গেছিল, কারণ ওই বছর কোভিডের কারণে সরকারি যে চান্স পাওয়ার একটা পরীক্ষা হয়, জিলেট এক্সাম ইঞ্জিনিয়ারিং এর, ওটা বন্ধ হয়ে গেছিল ওই বছর। তো ওই টাইমে যা 3 বছরের রেজাল্ট হয়েছে সবার, সেই বেসিসে না ভর্তি হওয়ার ব্যাপারটা ছিল। তো আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে বোনের যা রেজাল্ট আছে সরকারি কলেজে হবে না, এবং যা প্রিপারেশন নিয়েছিল পরীক্ষাটা হলে হয়তো পেয়ে যেত। এবার কিছু করার নেই, ওটা তো আর আমাদের হাতে নেই, তো প্রাইভেটেই ভর্তি করাতে হবে এবং ভর্তি করতেই হবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এটাই মাথায় এলো যে না, কিছু একটা করতে হবে নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। থেমে থাকলে হবে না। তো আমাদের কাছে তখন সম্পত্তি বলতে বাড়ি, আর বাবার বন্ধ হয়ে যাওয়া একটা 10 বছর পুরনো দোকান। বাবা কিসের ব্যবসা? বাবার মুদিখানার দোকান ছিল। আচ্ছা। তো গ্রসারি শপ যেটাকে বলে, তো ওটা খড়দা নতুন বাজারে বাবার শপ ছিল, যেটা একসময় রমরমিয়ে চলতো, বাট কিছু কারণবশত ওটা বাবা বন্ধ করতে বাধ্য হয় 2010 সালে। তো 2010 থেকে 2020 আমার বাবা প্রায় বলতে গেলে বাড়িতেই বসেছিল, পুরোপুরি ফ্যামিলিটা মা চালাতো, তারপর আমি হাল ধরি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে বন্ধ দোকানটাকে আমরা কিছু একটা করব। তো কিছু একটা করব ভাবাতে আমাদের প্রথম মাথায় যেটা আসে যে ফুড বিজনেস নিয়ে কিছু করা যেতে পারে, কারণ আমরা দুজনেই ফুডি ছিলাম। আচ্ছা। আর ওই টাইমে লকডাউনের জন্য কোথাও কোনো জায়গায় খাবার পাওয়া যাচ্ছিল না। এবার আমরা যেটা ভাবলাম যে ফুড বিজনেসেই যদি নামতে হয়, মানুষ যেটা খাবারের বিজনেস বলতেই মাথায় প্রথম আসে সেটা হচ্ছে বিরিয়ানি, রোল, চাউমিন, মোমো, এইসব। তো সেগুলো তো প্রচুর ব্র্যান্ড রয়েছে চারিদিকে। আজকে যদি আমি নিজে ভাবি যে আমি বিরিয়ানি খাবো, আমার মাথায় 5খানা 4খানা নাম চলে আসবে যে এই ব্র্যান্ডগুলো থেকে খাবো। সেম অ্যাজ মোগলাই বা রোল, চাউমিন, যেগুলো কমন ফুড, সেগুলো তো অলরেডি ব্র্যান্ড রয়েছে। তো আমি নতুনভাবে করতে গেলে লোকে আমার কাছে কেন আসবে? আমি নিজে নতুন জায়গায় ট্রাই করতে ভয় পাই, তো কেন লোকে আসবে? তো সেখান থেকে আমরা ঠিক করলাম যে না, এমন কিছু করব যেটাতে কেউ কোনোদিন শোনেও নি, কেউ কোনোদিন খায়ও নি। হয় খুব ভালো হবে, নয় একদম বাজে হবে। তো কিছু একটা হবে, তো রিস্ক তো নিতেই হবে, রিস্ক ছাড়া জীবন চলে না, আর বিজনেস তো একদমই না। তো আমরা ভাবলাম যে ফুচকা নিয়ে কিছু করা যেতে পারে, কারণ তখন ফুচকাটা কোথাও পাওয়া যাচ্ছিল না, কারণ ফুচকা ন্যাচারালি রাস্তাতেই পাওয়া যায়, আর রাস্তায় তখন লকডাউনের কারণে এবং কোথাও বসতে দিচ্ছিল না, মানে দাঁড়াতে দিচ্ছিল না ফুচকাওয়ালাদের। তো ওটা আমরা ওই অপরচুনিটিটা গ্র্যাব করলাম। আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে, ওই টাইমে মানুষ এত হেলথ কনসিয়াস হয়ে গেছিল যে হাইজিনটা তাদের কাছে সব থেকে প্রায়োরিটি এসেছিল, এবং ফুচকাতে হাইজিন বলতে গেলে কোথাও ছিল না ন্যাচারালি। এখনো নেই বলাটা ভুল, এখন অনেকে সতর্ক হয়েছে, তারপর থেকে অনেকেই রাস্তাঘাটে তুমি দেখবে যে ভালোভাবেই ফুচকাটা এখন সার্ভ করা হয়, হাইজিন মেনটেন করা হয়। বাট হ্যাঁ, সেই লেভেলে কখনোই যায়নি, যেতে টাইম লাগবে। তো আমরা ওই অপরচুনিটিটাকে নিলাম যে আমরা হাইজিনটাকে মেনটেন করবো এবং এমন কিছু করবো যেটা কেউ কোনোদিন করেনি। তো আমরা ভাবলাম নর্মাল জল ফুচকা বিক্রি করে আমাদের যে ডিজায়ার্ড অ্যামাউন্ট, মানে আমাদের যেটা রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল হবে না। একটা জল ফুচকা বিক্রি করে অত বিজনেস কখনোই হয় না। তো আমরা ভাবলাম না যে কিছু একটা নতুন করব। তো আমরা বাড়িতে 1 মাস আমাদের যাবতীয় যা রান্না হতো ঘরে, আমরা সবকিছু ট্রাই করতাম ফুচকার মধ্যে দিয়ে।
মানে লিটারেলি সবকিছু। তো ওখান থেকেই তো আপনার মানে আমরা প্ল্যানটা টেস্টিং আরম্ভ, একদম টেস্টিং আরম্ভ, আমাদের ট্রায়াল এরর শুরু হয় বাড়িতে। আমরা প্রায় দীর্ঘ 1 মাস ট্রাই করার পর প্রচুর আইটেম ট্রাই করেছি, কিছু খুব ভালো লেগেছে, কিছু খুব খারাপ লেগেছে। তো সেখান থেকেই 7খানা আইটেম আমাদের খুব পছন্দ হয় বাড়ির সবার। তো সেই 7খানা আইটেম দিয়ে আমাদের 2020 সালে 18ই অক্টোবর আমরা স্টার্ট করি আমাদের জার্নি। আর ফুচকাওয়ালা নামটা যেটা ফার্স্টেই জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে আমরা যখন বাড়িতে জানাই, 2 ভাই বোন আমরা অনেকদিন আগে ডিসাইড করে নিয়েছিলাম যে না আমরা এই বিজনেসটা করবো, নাম খুঁজে পাচ্ছিলাম না। তো বাড়িতে যেবার প্রথম জানাই যে বাবা মাকে আমরা এটা একটা ডিসিশন নিয়েছি, তো মা বরাবরই সাপোর্টিভ ছিল। মায়ের মন না মানলেও মা দেখলো যে না কিছু একটা করতে হবে, নয়তো প্রবলেম এরকম ওখান থেকে বেরোতেই হবে, তো মা সাপোর্ট করেছিল। বাট বাবা বলেছিল যে এত কষ্ট করে তোদের মানুষ করালো, পড়াশোনা করালো, সমাজে একটা নাম করলি, তোরা ইঞ্জিনিয়ারিং পড়লি, মানুষজন চেনে সম্মান করে, এখন তোরা শেষে রাস্তায় ফুচকাওয়ালা হবি। আমার এটা খুব গায়ে লাগলো। আমি বোনকে বললাম বাবা আমাদের ফুচকাওয়ালা বলে খোটা দিল, আমরা এই নামটাই রাখবো। সেখান থেকে নামকরণ। তো ওই জন্য নামটা আমরা ফুচকাটা বাংলায় আর ওয়ালাটা ইংলিশ, এটাই জাস্ট চেঞ্জ হয়েছে, বাট নামটা ওখান থেকে আসে ফার্স্ট মাথায়। তারপরে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে হয়নি। কিরকম আইটেম ওখানে পাওয়া যায় আপনার? আমরা যখন শুরু করেছিলাম আমাদের সব থেকে পপুলার 3টে আইটেম ছিল। সেটা হচ্ছে চিকেন ফুচকা, আমাদের সব থেকে হিট আইটেম, যেটা কেউ কোনোদিন করেনি, আমরাই ফার্স্ট এনেছিলাম। তারপরে কর্ন চিজ ফুচকা, আরেকটা হচ্ছে বাংলাদেশি ফুচকা। এই 3টে আইটেম আমাদের সব থেকে পপুলার ছিল। বাদ বাকি নর্মাল যেরকম পাওয়া যায় জল ফুচকা, দই ফুচকা, ওগুলো ছিল। কিরকম প্লেটের দাম আর কতগুলো করে দেন আপনারা? যখন শুরু করেছিলাম তখন একরকম ছিল, এখন একরকম। এখন মোটামুটি যদি আমি বলি আমাদের মিনিমাম স্টার্ট হয় 40 টাকা থেকে, ম্যাক্সিমাম 150 টাকা অবধি প্লেট। বেশ, এইখানে যদি আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি 40 টাকা থেকে স্টার্ট করছেন, ফুচকা হচ্ছে স্ট্রিট ফুড, যেটাকে আপনি বিজনেসে নিয়ে এসেছেন। একদম স্ট্রিট ফুডকে মানে আমি যদি ঘর থেকে বেরোই, আমার পাড়ার মোড়ে আমার ফুচকা রয়েছে, 10 টাকা আর 10 টাকা 20 টাকা আমি পেয়ে যাব, আপনার কাছে কেন যাব? না, আমাদের থিঙ্কিংটা প্রথম থেকে একটাই ছিল যে আমরা জল ফুচকাতে কখনোই ফোকাস করিনি, এবং আমরা জল ফুচকাতে কম্পিটিটর হতেও চাই না। আজকের ডেটে দাঁড়িয়েও আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি একটাই কথা বলি যে আমার থেকে পাড়ার মোড়ের ওই কাকুটা আমার থেকে ভালো জল ফুচকা বানায়, এটা আমি অ্যাডমিট করি এবং আমি নিজে ওখানে গিয়ে খাই। তো জল ফুচকাটা কখনোই আমাদের জনার ছিল না, ওটা একটা ইমোশন, ওটার সাথে কোনো কম্পিটিশন হয় না। লোকে আসলে তারও যদি জল ফুচকা খেতে ইচ্ছা করে, আমাদের কাছে এখন যারা জল ফুচকার কাস্টমার, মানে নর্মাল যেটা অরিজিনাল ফুচকা, সেটার যারা আমাদের কাছে কাস্টমার, তারা শুধুমাত্র আসে হাইজিনের জন্য, তাদের কাছে টাকাটা ম্যাটার করে না। তো সেখানে ওই টাইপের কাস্টমার আমার প্রচুর আছে। বাট আমাদের যেটা 90% কাস্টমার, সেটা হচ্ছে আমাদের স্পেশালিটির জন্য, যেটার জন্য আমরা ফেমাস হয়েছি, যে আমাদের স্পেশাল আইটেমগুলোর জন্য, সেগুলো তো কোথাও পাওয়া যায় না, এবং সেটার প্রাইস কম্পিটিশনও কোথাও নেই। তো ওই অপরচুনিটিটাকেই আমরা কাজে লাগিয়েছিলাম, ওটা দিয়েই আমরা ফেমাস হয়েছি, এবং ওটার উপরে বেস করেই আমাদের বিজনেসটা এগিয়েছে ধীরে ধীরে। তো জল ফুচকা কখনোই আমাদের কম্পিটিশন হয়ে দাঁড়ায়নি। ফুচকাটা আসলে কোথাকার ফুড? ফুচকা বেসিক্যালি পুরো ভারতবর্ষের সব জায়গার ফুড। তো যেটা প্রবাদ আছে সেটা মহাভারত থেকে শুরু হয়েছিল, তো সেখান থেকে আস্তে আস্তে ফুচকা এখন মহাভারতে কোথায় আছে ফুচকা? মহাভারতে বেসিক্যালি এটা গল্পটা হচ্ছে যে দ্রৌপদী 5 জনকে যখন খাবার দেওয়ার কথা হয়েছিল, তখন এইটুখানি একটা অল্প ময়দা ছিল, তো তাকে বলা হয়েছিল ওইটুখানি দিয়ে 5 ভাইকে সমানভাবে লুচি করে দিতে। এবার দ্রৌপদী দেখলো যে ওইটুখানি ময়দা দিয়ে লুচি করে দেওয়ার মতো নেই 5 ভাইদের জন্য, তো তখন সে বুদ্ধি করে ওটাকে ছোট ছোট লিচি বানিয়ে ছোট ছোট লুচি আকারে মানে সার্ভ করেছিল। তো সেটাকেই ধীরে ধীরে ওটাকে ফুচকার আকার ধারণ নেয়, এবং ওইখান থেকেই ফুচকার উৎপত্তি বলে আমাদের পূর্বপুরুষরা সবাই মনে করেন। আর এখন ইন্টারেস্টিং হিস্ট্রি। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং, আমি প্রথমবার জানলাম। হ্যাঁ, আর এখন ফুচকা ভারতবর্ষে প্রচুর জায়গায়, মানে সব জায়গাতেই পাওয়া যায়, বাট ডিফারেন্ট নামে পাওয়া যায়। আমি জানি না আপনি জানেন কিনা, ফুচকাকে এক জায়গায় বাতাসা বলে, আমরা এখানে বাতাসা মানে অন্য কিছু বুঝি। কোন 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 লোকেশন? এটা এক্স্যাক্টলি আমার মনে নেই, মেবি রাজস্থান সাইডে সম্ভবত। এই জায়গাটাতে আমি আমার আরেকটা কোশ্চেন, আপনি এটাকে রেস্টুরেন্ট বিজনেসে করেছেন, চেইন বিজনেসে করছেন, এটাকে আপনি প্রবাবলি আপনার অ্যাম্বিশন থাকবে হচ্ছে যে অল ইন্ডিয়া নিয়ে যাবার। একদম একদম। বিভিন্ন স্টেটে ফুচকার নাম বিভিন্ন রকম, আপনি যেরকম বললেন বাতাসা, কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, একদম। তো আপনি তো নাম অলরেডি ফুচকাওয়ালা দিয়ে দিয়েছেন, সেখানে আপনার কম্পিটিশন হবে না, সেখানে আপনার প্রবলেম হবে না আইডেন্টিফাই করাতে? প্রবলেম ডেফিনেটলি হবে, বাট আমরা সবসময় একটা জিনিস মাথায় রেখেছি, এবং আমরা ওই আইডেন্টিটিটা বজায় রাখবো যে ব্র্যান্ড বাইরের থেকে আসে আমাদের এখানে। আজকের ডেটে দাঁড়িয়ে KFC আসছে আমাদের এখানে, ম্যাকডোনাল্ডস আসছে আমাদের এখানে, আমরা ওই
জিনিসগুলো তো আগে জানতাম না, ওটার সাথে এখন আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এবং মনে করি যে আমার এখানে পাড়ার জিনিস ওটা। এখন কেএফসি কে দেখে পাড়ায় পাড়ায় ফ্রাইড চিকেন বিক্রি হয়, তো কেন ফুচকাওয়ালা দেখে বাইরের রাজ্যে এবং বাইরের দেশে হবে না? তো আমরা অ্যাজ এ বেঙ্গল ব্র্যান্ড হিসেবে পুরো ভারতবর্ষে, এবং একটা দিন আমাদের এটা স্বপ্ন যে আমরা বাইরেও ছড়িয়ে পড়বো এবং ফুচকা ওয়ার্ডটাই লোকে জানবে। তো তারা হয়তো এটা বিচার করবে যে পানিপুরি আলাদা, ফুচকা আলাদা, বাট ফুচকা সত্যি আলাদা এবং ফুচকা ইমোশন। বেশ, যদি আমি আলাদার কথা বলছি, তাহলে কি ইউএসপি আছে যেটা আপনাকে অন্য ফুচকা থেকে আলাদা করছে বা স্ট্রিট ফুচকা থেকে আলাদা করছে? কি এরকম ইউএসপি আছে? স্ট্রিটের থেকে আলাদা প্রথম কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে, মাইন্ডসেটটাকে ব্রেক করেছি যে ফুচকা জিনিসটা দাঁড়িয়ে খাওয়া হতো, সেখানে একটা ডাইনিং সিস্টেমে লোকে আড্ডা মেরে ফুচকা খাবে, একটা টাইম স্পেন্ড করবে, মানুষের সাথে আড্ডা মারবে, গল্প করবে, প্রিয়জনদের নিয়ে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে। তো সেই অ্যাম্বিয়েন্সটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং যে স্টাফিংগুলো আমরা চেঞ্জ করেছি। ফুচকা আমাদের আগে যারা প্রচুর ব্র্যান্ড হয়েছে অনেক জায়গায়, তারা বেসিক্যালি জোর দিয়েছিল হচ্ছে জলের ওপর ভ্যারাইটি। আজকে যদি গুজরাট বা রাজস্থান বা মহারাষ্ট্রে চলে যাওয়া হয়, ডিফারেন্ট কাইন্ড অফ জল পাওয়া যায়। আমাদের এখানে যেমন ব্লু কালার, গ্রিন কালার, এরকম অনেক রকম, সেটা টেস্টের উপর ডিপেন্ড করে। একদম একদম একদম, মানে আমাদের এখানে জল বলতে আমরা তেঁতুল জলই বুঝি, টক জল। বাট আমাদের রাজ্যের বাইরে বেরোলেই কিন্তু অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, সেটা জলের ওপর। তো আমরা সেই পথে না হেঁটে আমরা স্টাফিংটাকে চেঞ্জ করেছি। আলুর বদলে অন্য কিছু। আমরা যেটা বললাম যে চিকেন করেছি, কর্ন করেছি, এখন আমাদের প্রচুর আইটেম হয়ে গেছে। এখন চিংড়ি হয়ে গেছে, আমাদের ধনিয়া ফুচকা আছে, আইসক্রিম ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, শাহি ফুচকা আছে যেটা মিষ্টি, মানে পুরো ডেজার্ট আইটেম ওটা, এবং মানে অসাধারণ খেতে সেগুলো। তো প্রতিনিয়ত আমরা চেঞ্জ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও আসবে। তো ওইটাই আমাদের ইউএসপি মেন, যে আমরা অ্যাম্বিয়েন্স দিই, আমরা ভালো কোয়ালিটি দিই, এবং আমাদের যে টাইপের আইটেম আমরা করি ওটা কোথাও পাওয়া যায় না। তো দ্যাটস দ্য মেইন ইউএসপি। ফার্স্ট আউটলেট আপনাদের কোথায় খুলেছিল আর কবে খুলেছিল? অবশ্যই খর্দা, যেটা বললাম 2020 সালে 18 অক্টোবর। তো খর্দা দিয়ে আমাদের শুরু। ওকে। আর এখন কটা আউটলেট রয়েছে আপনাদের? এখন আমাদের বর্তমানে নিজেদের 2টো আর ফ্র্যাঞ্চাইজি 3টে। আপনি যদি আমাকে একটুখানি বলেন যে ফ্র্যাঞ্চাইজি আপনি বললেন, ফ্র্যাঞ্চাইজিটা কিভাবে, মানে কিরকম ভাবে ফ্র্যাঞ্চাইজি জিনিসটা যদি আপনি আমাদের দর্শকদেরকে বলেন যে কিরকম ভাবে ফ্র্যাঞ্চাইজি জিনিসটা আর কিরকম ভাবে এটা অপারেট হয়, তাহলে। ফ্র্যাঞ্চাইজি বেসিক্যালি দু রকম ভাবে হয় আমাদের ফিল্ডে, ফুড ফিল্ডে বেসিক্যালি। একটা হচ্ছে ফোকো মডেল, মানে ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড, আর একটা হচ্ছে ফোফো মডেল। তো আমাদেরটা ফোফো মডেল, মানে ফ্র্যাঞ্চাইজি ওন ফ্র্যাঞ্চাইজি অপারেটেড। ফোকো আমরা কোনোদিন যেতে পারবো না, কারণ হচ্ছে আমাদেরটা প্রিমেক ফুড না, মানে আমরা রেডিমেড ফুডটা বানিয়ে কোথাও স্টোর করে রাখবো সেরকম অপরচুনিটি আমাদের নেই। যেগুলো কেক বা মোমো, এগুলোতে ফ্রোজেন ফর্মে জিনিসটাকে রাখা যায়। আমাদেরটা ইনস্ট্যান্ট তৈরি করতে হবে, নয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের ফিল্ডে ওই অপশানটাই আমাদের বেছে নিতে হয়েছে, এবং সেখানে এই মডেলের কিছু বেনিফিটও রয়েছে। হ্যাঁ, একটা মানুষ অনেকে বলে যে ফোকো মডেলে, মানে ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড, হেডেক কম, যে কোম্পানি সব পাঠাচ্ছে, কোম্পানি সব করছে। ডেফিনেটলি হেডেক কম, কিন্তু এটাও সত্যি যে বিজনেসে হেডেক বেশি, সেই বিজনেসে ইন্টারেস্ট বেশি, প্রফিট বেশি, সব কিছু বেশি, কারণ তখন বিজনেসটা নিজের বলে মনে হয়। আপনি যদি আমাদেরকে ফোফো মডেলটা বুঝিয়ে দেন, ফোফো আর ফোকোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? ফোকো হচ্ছে বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড। তো কোম্পানি অপারেটেড মানে হচ্ছে কোম্পানি নিজের জিনিসগুলো নিজের ফ্যাক্টরিতে রেডি করছে, ফুডগুলো। যেমন প্রচুর কেকের কোম্পানি আছে, মোমো কোম্পানি আছে, যারা অল ইন্ডিয়া খুব ফেমাস। তো সেরকম কিছু কোম্পানি যারা নিজেরা রেডি করছে, নিজেদের ফ্যাক্টরিতে রেডি করছে, এবং সেগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে অল ইন্ডিয়া বেসিসে। তো সেখানে আপনাদের আউটলেটে সেই জিনিসগুলো এলো, আপনি সেগুলো সেল করলেন, সেই যে অ্যামাউন্ট সেল হলো তার পরিপ্রেক্ষিতে আপনি একটা পার্সেন্টেজ পেলেন। ঠিক আছে, এটা হচ্ছে ফোকো মডেল, ফ্র্যাঞ্চাইজি কোম্পানি অপারেটেড হয়ে গেল। এখানে আপনার হেডেক কম, আপনাকে কিছু করতে হচ্ছে না, কোম্পানি মাল দিয়ে যাচ্ছে, আপনি মালটা সেল করে তার এগেনস্টে একটা প্রফিট কামাচ্ছে। কিন্তু এখানে একটা লিমিটেশনস রয়েছে যে আপনাকে নিজের খাটনি করছেন না, তো কোম্পানির নাম দেখেই যে কটা লোক আসছে আর কি, আপনার জন্য কেউ আসছে না। আমাদের ক্ষেত্রে মডেলটা অন্যরকম। আমাদের ক্ষেত্রে মডেলটা, আমাদের ফুডগুলো রেডি করে রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমাদেরটা ডেলি আপনার একদম আমরা ফ্রেশ প্রোডাক্ট করি এবং সেই হিসাবেই জিনিসটাকে রান করি। এখানে পুরো জিনিসটা আমরা তাদেরকে ট্রেন করে দিই,
আমরা তাদেরকে সমস্ত রকম ট্রেনিং দিই, আমরা রেসিপি শেয়ার করছি, আমরা তাদেরকে পুরো বিজনেস এবং রেসিপিও শেয়ার করে দিচ্ছেন? সবকিছু শেয়ার করছি। এবং তার বদলে আমরা যেটা করছি, এখানে পুরো বিজনেসটা আপনি চালাচ্ছেন, আপনি প্রোডাক্ট কিনছেন, আপনি প্রফিট করছেন, আমরা আপনার থেকে প্রফিট পার্সেন্টেজ নিচ্ছি একটা রয়্যালটি, এখানে একদম রয়্যালটি যেটাকে বলে। তো এখানে বিষয়টা পুরো উল্টো। কত পার্সেন্ট রয়্যালটি আপনি নেন? এটা ডিপেন্ড করছে এরিয়া টু এরিয়া। আমরা দুরকম ভাবে করি, আমরা একটা ফিক্সড কস্টও রাখি, কিছু কিছু এরিয়ায় আমরা বলি যে কেউ যদি রয়্যালটি না যেতে চায় আমরা ফিক্সড কস্ট করি, কিছু কিছু জায়গায় আমরা রয়্যালটির উপর। রয়্যালটিটা কিসের উপর নেন? রয়্যালটি ডেইলি সেলিং এর উপর 10%। ডেইলি সেলিং এর উপর 10%? তো এই হিসেবে আমাদের হয়। এখানে প্রফিট যেটা রয়েছে, আমরা সবসময় খোঁজার চেষ্টা করি এরকম মানুষকে যারা আমাদের মতো প্যাশনেট,